হ্যালো স্টুডেন্টস, আমি রিমি মণ্ডল এবং তোমরা দেখছো র্যাঙ্ক আপ বাই রিমি। দেখো, যেহেতু আজকে বাজেট পেশ হয়ে গেছে, 1 ফেব্রুয়ারি বাজেট পেশ আমাদের হয়ে গেছে, তো আমরা জানি আমাদের যে কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষা আছে তাতে কিন্তু বাজেট নিয়ে প্রচুর প্রশ্ন আসে, যে কোন খাতে কোন বাজেট, কোন প্রকল্প নতুন শুরু হলো, কোন প্রকল্পের মেয়াদ বেড়ে গেল, এই নিয়ে আমরা প্রচুর প্রচুর পরিমাণে প্রশ্ন পাই। তো আমার এই ক্লাসটা আজকে সম্পূর্ণরূপে বাংলা ভাষায় একদম সোজাভাবে পরীক্ষার জন্য বাজেটের যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা রিলেটেড, সেইগুলো কিন্তু আমি খুব ভালো করে একেবারে পয়েন্ট আউট করে তুলে নিয়ে এসেছি। এবং এর যদি তোমরা পিডিএফ ভার্সনটা পেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আমি কিন্তু সেইখানে গিয়ে তোমরা পিডিএফটাও পেয়ে যেতে পারো। তো বাজেট যে বিষয়টা, যে একটা দেশ আগামী একটা বছর কিভাবে কোন দিকে তার তার যে মোটিভটা থাকবে, তার আয়, যে যে সে রাজস্বটা কামাচ্ছে, সেটা কোন দিকে তার ডেভেলপমেন্টের জন্য সরকার কোন খাতে কতটা বরাদ্দ করছে, দেশ কতটা দূর আগাবে, এর যে একটা টোটাল একটা কি বলবো একটা সিনারিও, সেটা কিন্তু বাজেটের মাধ্যমেই প্রকাশ পায়। তো এবারেও বাজেটে বেশ কিছু জায়গায় বেশ কিছু তোমার কি বলবো মানে টাকা বরাদ্দ করা হয়েছে, বেশ কিছু নতুন প্রকল্প হয়েছে। তো আজকের বাজেটের ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখবে। এই বাজেটের ক্লাসটি করলে আমার মনে হয় না যে তোমাদের আর কোনো অন্য বাজেটের ক্লাস করতে হবে, ঠিক আছে? এটা কেন্দ্র সরকারের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যারা রাজ্য সরকার, যারা মনে করছো কেন্দ্রীয় সরকারের পরীক্ষাও তারা দিচ্ছ, তারাও এই বাজেটের ক্লাসটা অবশ্যই শেষ অবধি অবশ্যই কিন্তু করবে। চলো, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হচ্ছে, তোমরা সেগুলো অবশ্যই চেক আউট করো, ঠিক আছে? চলো চলে যাব আমাদের প্রথম দিকের বাজেটের যে ইতিহাসটা, বাজেটটা কিভাবে শুরু হয়েছে, বাজেট কোন ধারায় আছে, সেই সব নিয়ে কথা বলবো প্রথম দিকে, ঠিক আছে? প্রথম কি বলছে দেখি। বলছে বাজেট 2026 সাংবিধানিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট। সাংবিধানের ধারা, কত নম্বর ধারায় কি বাজেট আছে? ভারতীয় সংবিধানের বাজেট শব্দটি কিন্তু সরাসরিভাবে উল্লেখ নেই। 112 নম্বর অনুচ্ছেদে একে বার্ষিক আর্থিক বিবরণী বা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রূপে বলা হয়েছে, ঠিক আছে? প্রথম বাজেট স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করে অর্থমন্ত্রী আর.কে ষণ্মুখম শেট্টি, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ষণ্মুখম চেট্টি হচ্ছে প্রথম বাজেট পেশ করেছিল, প্রথম অর্থমন্ত্রী ছিলেন উনি। প্রথম মহিলা অর্থমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন প্রথম বাজেট পেশ করেন তিনি। তবে পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী হিসাবে সর্বাধিক বাজেট পেশের রেকর্ড নির্মলা সীতারামনের। এটি তার 9 নম্বর বাজেট পেশ। মানে তাহলে কোন মন্ত্রী সবচেয়ে বেশিবার বাজেট পেশ করছেন? নির্মলা সীতারামন। নেক্সট, বাজেট পেশের তারিখ বলছে আগে ফেব্রুয়ারি মাসের শেষ দিনে বাজেট পেশ করা হতো, কিন্তু 2017 সাল থেকে এটা কিন্তু 1 ফেব্রুয়ারি পেশ করা শুরু হয়েছে। তাহলে এটাও প্রশ্ন এসে যেতে পারে যে কত সাল পর্যন্ত ফেব্রুয়ারি মাসের শেষ দিনে বাজেট পেশ করা হতো? 2017 সালে, মানে 2016 সাল পর্যন্ত। 17 সাল থেকে এটা 1 ফেব্রুয়ারি পেশ করা হয়। এইবারে বিষয়টা হলো যে আমাদের যে বাজেটে যে রাজস্বটা, বেসিক্যালি যে রাজস্বটা আমরা পাই, তো সেই রাজস্বটা অ্যাকচুয়ালি কোথা দিয়ে আসে, এটা একটা প্রশ্ন আসে, যে সর্বাধিক রাজস্ব আমরা কোথা থেকে পাই, সর্বাধিক ব্যয় হয় আমাদের কোন ক্ষেত্রে, সেটা আমরা একবার একটু চোখ বুলিয়ে নিই। রাজস্ব কোথা থেকে আসে? শীর্ষ 3টি রাজস্ব যে আসে সেটা হচ্ছে ধার এবং অন্যান্য দায় থেকে হলো 28%, ঠিক আছে? মানে যদি আমরা পয়সা, ধরো গভর্নমেন্ট ব্যাঙ্কসদের কাছে পয়সা ধার দিয়েছে, তো সেখান থেকে যে সুদটা আসছে সেইটা। আয়কর, যেটা ইনকাম ট্যাক্স থেকে আসছে 21%, এবং কর্পোরেশন ট্যাক্স সেখান থেকে আসছে 18%, ঠিক আছে? কর্পোরেশন ট্যাক্স। আচ্ছা, এরপরে টাকা কোথায় সবচেয়ে ব্যয় হয়?
সেটা হলো হচ্ছে সুদ পরিশোধে, মানে 19 থেকে 20%। মানে ধরো সেন্ট্রাল গভর্নমেন্ট IMF থেকে টাকা নিয়েছে, টাকা ধার নিয়েছে, বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা ধার নিয়েছে, তো তার তো টাকা ধার নিচ্ছে, তখন তার ইন্টারেস্ট তো দিতে হচ্ছে, রাইট? তো সেই সুদ পরিশোধন করতে গিয়ে অনেকটা রাজস্ব ব্যয় হয়। এছাড়া রাজ্যগুলির করের অংশ, মানে হলো হচ্ছে তোমার রাজ্যগুলিকে যখন ধরো দিতে হয়, অ্যালটমেন্ট দিতে হয়, সেই ক্ষেত্রে পয়সার অ্যালটমেন্ট দিতে হয়। আর একটা হলো হচ্ছে কেন্দ্রের সরকারি প্রকল্প, মানে সেন্ট্রাল সেক্টর স্কিমস, মানে কেন্দ্র যে সমস্ত স্কিমগুলো চালায়, ঠিক আছে, সেই ক্ষেত্রেও তোমার তাকে সেই রাজস্বের বেশ কিছুটা অংশ তাতে খরচ হয়। তাহলে এই তিনটে পোর্শন যেন আমাদের খেয়াল থাকে, ঠিক আছে, যে কোন তিনটে উৎসে সবচেয়ে বেশি উৎপাদন হয় রাজস্ব, এবং কোন তিনটে খাতে সবচেয়ে বেশি খরচ হয়। এই পার্সেন্টেজগুলো না মনে রাখলেও এই কোন কোন সেক্টর সেগুলো যেন খেয়াল থাকে। এবার আমরা সরাসরি চলে আসবো 2026-27 সালে কেন্দ্রীয় বাজেটের যে মূল বৈশিষ্ট্য এবং তাদের হাইলাইটসগুলো কী আছে। এই বছরের বাজেটের মূল দর্শন হলো বিকশিত ভারত এবং তার তিনটি কর্তব্যের ওপর ভিত্তি, ঠিক আছে। তাহলে বাজেটের মূল দর্শনটা কি? বিকশিত ভারত, ঠিক আছে। প্রথম কর্তব্য কি? প্রথম কর্তব্য বলছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং স্থায়িত্ব নিশ্চিত করা, মানে সাস্টেনেবিলিটি, যেটা আর কি, মানে আমরা আরও ডেভেলপ কান্ট্রির দিকে অগ্রসর হব, হ্যাঁ, ডেভেলপিং কান্ট্রি থেকে, এবং যে সাস্টেনেবল গ্রোথ আমাদের মধ্যে দেখা দেবে, সাস্টেনেবল গ্রোথের দিকে আমরা বেশি করেছি। আচ্ছা, দ্বিতীয় কর্তব্য মানুষের আকাঙ্ক্ষা পূরণ এবং সক্ষমতা বৃদ্ধি করা, ঠিক আছে। মানে হলো যে মানুষ যাতে আরও বেশি কিছু এফোর্ট করতে পারে, ভালোভাবে এফোর্ট করতে পারে, সেই দিকটা দেখা আর কি। তৃতীয় কর্তব্য বলছে সবকা সাথ সবকা বিকাশ, প্রতিটি পরিবার এবং অঞ্চলের অংশগ্রহণ করা নিশ্চিত করা, মানে সবার সাথে সবার সঙ্গে একসঙ্গে পুরো দেশ ডেভেলপ হবে, এরকম একটা উদ্দেশ্য। তো তিনটে কর্তব্য মোটামুটি মানে মনে রাখতেও পারো, নাও মনে রাখতে পারো, বাট ইম্পর্টেন্ট হলো হচ্ছে মূল দর্শন কি? মূল দর্শন হলো বিকশিত ভারত, এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিই। এইবারে পরীক্ষার জন্য এই জায়গাটা হলো হচ্ছে একদম প্রচণ্ড ইম্পর্টেন্ট। ওকে, পরীক্ষায় এই ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর বা সামষ্টিক অর্থনৈতিক সূচক, এই জায়গা থেকে ভরিয়ে প্রশ্ন আসে। যারা তোমরা CGL দিয়েছো, যারা তোমরা MTS দিয়েছো, যারা তোমরা CPO দিয়েছো, বা হোয়াট এভার সেন্ট্রালের এক্সাম দিয়েছো, তোমরা নিশ্চয়ই দেখেছো যে জিডিপি কত, মোট বাজেটের আকার কত, কোথায় ফিসকাল ডেফিসিট কত আছে, মানে রাজস্ব ঘাটতি কত আছে, নেক্সট জিডিপির আমাদের তোমার টার্গেট কি আছে, ঠিক আছে, এই নিয়ে বোধহয় হাজারোখানিক প্রশ্ন আসে, ঠিক আছে। তো আজকে এই জায়গাটায় এই ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটার্সে আমি এটা সম্পূর্ণরূপে তোমাদেরকে বুঝিয়ে দেব, এবং কীভাবে মনে রাখতে হয় সেইটার ঘটনাটা বলে দেব। ফলে তোমরা যে পরীক্ষার হলে গিয়ে ভাবো না যে এই কী কোশ্চেন, কী সব দিয়েছে, এইটা আজকে এই জায়গায় তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে এই জায়গাগুলো পড়তে হয়, কীভাবে এই কোশ্চেনগুলো ট্যাকেল করতে হয়। শুধু দেখতে থাকো, এবং যদি আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, এবং কেমন লাগলো পড়ানো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। এবং তোমাদের পড়ানোটা দেখে কি মনে হচ্ছে যে তোমরা যে ধরনের কোশ্চেন দেখো সেই ধরনের কোশ্চেনই অ্যাকচুয়ালি আমি এখানে তথ্য হিসাবে দিয়েছি কিনা একটু দেখো তো। দেখো, তো আমাদের এবার 2026-27 সালে যে বাজেট, তার টোটাল আকার হলো 53.5 লক্ষ কোটি টাকা। ভেরি ইম্পর্টেন্ট, 53.5 লক্ষ কোটি টাকা হলো হচ্ছে এবারের টোটাল অ্যালটমেন্ট হয়েছে, ঠিক আছে। দেখো, এবার দেখে নিই রাজস্ব ঘাটতি এখানে কি বলছে। রাজস্ব ঘাটতি বা ফিসকাল ডেফিসিট 2026-27 সালে অর্থবর্ষের জন্য লক্ষ্যমাত্রা জিডিপির 4.3%, ঠিক আছে। অর্থাৎ আমরা যেটা জিডিপি, যেটা আমরা অনুমান করেছি যে এত পার্সেন্ট আমাদের জিডিপি এবার উৎপাদন হবে, মানে উৎপাদন মানে আমাদের যত পার্সেন্ট জিডিপি আছে তার 4.3% হলো হচ্ছে তোমার রাজস্ব ঘাটতি হয়েছে, ঠিক আছে। তার মানে আমাদের এখন জিডিপি তো অ্যাকচুয়ালি $3 ট্রিলিয়ন, রাইট? তো তার 4.3% অ্যাকচুয়ালি ঘাটতিটা হয়েছে, ঠিক আছে। এই ঘাটতিটা 2025-26 মানে আগের বছর ছিল 4.4%, তার মানে এবছর একটু কমেছে, 0.1% কমেছে রাজস্ব ঘাটতিটা, মানে 0.1% সরকার বেশি রাজস্ব এবার তুলতে পেরেছে, ঠিক আছে।
হলো ফিসকাল ডেফিসিট বুঝলাম। এইবার হলো হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মানে হলো হচ্ছে মূলধনী ব্যয়। এটা এটা কীরকম জিনিস, এটাও আমাদের একটু জেনে নিতে হবে। এই টার্মটা আমরা মোটামুটি সবাই দেখি, কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যাকচুয়ালি কী আমরা বুঝি না। তো আমি অবশ্যই এখানে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যাকচুয়ালি কী হয়। আমার যখন না তোমার ইয়ের ক্লাস আসবে, তোমার অর্থনীতির ক্লাস আসবে, আমি ইউটিউবে ফ্রি করিয়ে দেবো তোমাদের সবার যাতে সুবিধা হয়। তখন না আমি এগুলো অনেক মানে ব্রডলি এক্সপ্লেন করব, তবে এখানে যেহেতু আমরা পাচ্ছি সুতরাং কিছুটা আমি এক্সপ্লেন করে দেবো, যাতে পরীক্ষায় বসলে তোমার মনে না হয় যে এই শব্দটা তো আমি কোনোদিনও শুনিনি। তো সেই ব্যবস্থাটা আমি এখানে করে দিচ্ছি। আর এছাড়া ডিটেলস আমি ক্লাস আস্তে আস্তে আনবো। তোমরা যদি আমার ভিডিওটা দেখো, যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, তাহলে তোমাদের জন্য আমি পুরো ইউটিউবের সমস্ত একেবারে কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার সব কিছু ফ্রিতে পড়িয়ে দেবো, কোনো সমস্যা নেই আমার। যাই হোক, তাদের কিন্তু ইনকাম সেটা হচ্ছে লাইবিলিটি। ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে হচ্ছে কোনো জিনিস করলে ভবিষ্যতে যে লাভ সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। লাইবিলিটি ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে কথা বলছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে মেট্রো, রেল, সেতু, ট্রেন এইসব বানাতে, এইসব বানাতে জিডিপি মানে এইসব বানাতে আগের বছর থেকে এই বছর আরো বেশি খরচ হচ্ছে, 9% বেশি খরচ হচ্ছে, ঠিক আছে? এবং মানে 9% খরচ হচ্ছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার 9% বৃদ্ধি করা হচ্ছে। মানে হচ্ছে আগের বছর যা ছিল যে পার্সেন্টেজ তার থেকে আরো 9% বেশি করা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এবং সেটা হচ্ছে 12.3 লক্ষ কোটি টাকা। এটা ভারতের উন্নয়নের কাজে ইনভেস্ট করা হচ্ছে 12.3 লক্ষ টাকা, জিডিপি প্রায় 3.1%। তো এই জিনিস কিন্তু খুবই কম। কত কোটি ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে এক বছর সাথে 12.2 লক্ষ কোটি টাকা। নেক্সট কি বলছে, জিডিপি প্রবৃদ্ধি পূর্বাভাস 2026 সালের অর্থবর্ষের জন্য প্রবৃদ্ধি 6.8% 7.2% থাকবে বলে অনুমান করা হচ্ছে। মানে জিডিপি প্রবৃদ্ধি পূর্বাভাস মানে জিডিপি বাড়বে, জিডিপি ক্যালকুলেশন করে একদম ক্যালকুলেশন করে জিডিপি বছর একটা বাড়বে, কথা রাখছি এই জিডিপি লক্ষ মাত্রা হিসাবে, সেটা হচ্ছে 26 সালের অর্থবর্ষের জন্য জিডিপি লক্ষ মাত্রা থাকবে 6.8 7.2%। এটা খুবই কম, খুবই কম। এই সংখ্যাটা খুবই কম, এটা পরীক্ষা আসে খুবই কম। জিডিপি লক্ষ মাত্রা হিসাবে এই অবশ্যই 6.8 7.2%। হিউজ। এবার আমরা বলবো ডেট টু জিডিপি রেশিও, ডেট টু জিডিপি রেশিও, এটা রেশিও এটা কি আমাদের বুঝতে হবে। ভিডিওর বড় কারণ অর্থনীতি অনেক পরিভাষা বলছি, সেখানে ধৈর্য ধরে একবার বুঝলে একদমই কম আছে। ঠিক আছে, যেমন ধরো ডেট টু জিডিপি রেশিও মানে হচ্ছে একটা দেশ আছে, তার যে মোট উৎপাদন বা যে আয় হচ্ছে তার তুলনায় সে কতটা ঋণে ডুবে আছে। ঠিক আছে, মানে হলো সব কথা একটা দেশ এক বছরের আয় মানে জিডিপিটা তা দিয়ে সে তার মোট ধার বা ঋণ কতটা পরিশোধ করতে সক্ষম, সেটাই হলো এই অনুপাত। তুমি ধরো লোন নিয়ে আসো, ঠিক আছে, এবং তুমি কতটা উৎপাদন করছো সেই লোনটা চোকানোর জন্য সেটার পরিমাণটাই হচ্ছে ডেট টু জিডিপি রেশিও। ঠিক আছে, এটা একটা ফর্মুলা আছে, পরীক্ষা আসে ফর্মুলা লিখতে পড়াশোনা লিখতে পরীক্ষা কত কিছু ফর্মুলা তুমি অর্থনীতি ফর্মুলা বুঝতে পারছো, ফর্মুলা আছে এটা ফর্মুলা শিখেছেন অনেক ফর্মুলা, এটা ফর্মুলা শেখো। ডেট টু জিডিপি রেশিও ফর্মুলা হলো টোটাল ডেট অফ কান্ট্রি, টোটাল ডেট অফ কান্ট্রি বাই টোটাল ডেট, টোটাল জিডিপি অফ কান্ট্রি, টোটাল জিডিপি অফ কান্ট্রি। ঠিক আছে, এটা ইনটু 100, এই হলো ডেট টু জিডিপি ফর্মুলা। এটা বলছে এটা বলছে 2026 সালে লক্ষ্য কমিয়ে এটা 55.6% করা হয়েছে। মানে আমাদের বর্তমানে ঋণ পরিশোধ করার ক্ষমতা এমনটা নেই, সেখানে এখন ডেট টু জিডিপি রেশিও 55.6%। এই যে কথা জিনিসটা বললাম, এই কথা জিনিস ভয়ঙ্কর ভয়ঙ্কর। তোমরা তো সবাই এই পার্সেন্টেজ মনে রাখতে চাইছে, কারণ অবশ্যই এটা চলে আসবো ফিসকাল ডেফিসিট আর রাজস্ব মাত্রা, এটা ঠিক আছে। ফিসকাল ডেফিসিট মানে ফিসকাল ডেফিসিট 4.3%, বাট ফিসকাল ডেফিসিট থেকে প্রশ্ন আসবে যেহেতু বাজেট করাচ্ছি, এই জায়গাটা ইম্পর্টেন্ট আমাদের বুঝতে হবে, পরীক্ষা প্রশ্ন দিতে সেখানে আমি একটু ধরে যাবো রাজস্ব খাতে। যেমন কি বলছি যে সরকার যখন মোট আয় এবং মোট ঋণ ছাড়া বাড়ে, মোট ঋণ ছাড়া মানে মোট আয় অপেক্ষা বেশি ব্যয় করে, তখন সেই পার্থক্যকে রাজস্ব খাতে বাড়ায়। এই বিধানের জন্য সরকার সাধারণত বাড়াতে আরো ঋণ হয়। ফিসকাল ডেফিসিট বলে যতটা আমি ব্যয় করছি সেগুলো আমার ইনকাম হচ্ছে, তার মানে হচ্ছে রাজস্ব খাত। এই যে কারণ এই জিনিস হচ্ছে রাজস্ব খাতে শুরু করে এমনি এসএসজি কতবার সেটা কোনো হিসাব এই পার্টিকুলার বলে ফিসকাল ডেফিসিট সূত্র। দেখো রাজস্ব খাত ইকুয়াল টু সরকারের মোট ব্যয়, সরকার কত ব্যয় করছে, টোটাল এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট মাইনাস সরকারের আয়, টোটাল ইনকাম অফ দ্য প্রফিট। কিন্তু ঋণ গ্রহণ বাদে মাইনাস মানে তুমি ব্যয় করছো 100 টাকা, তুমি ইনকাম করছো 80 টাকা, কিন্তু তুমি আবার ঋণ নিয়ে রেখেছো, ধরো ব্যাংকে লোন নিয়ে রেখেছো ধরো 20 টাকা। এখন দেখো আমরা এই ব্যাংকে থেকে লোন নিয়েছি, আমি ইনকাম করছি 20 টাকা, না না 20 টাকা লোন নিয়েছো তো ব্যাংকে দিতে হবে, তাই ব্যাংকে ক্যাপিটাল কত করি তুমি বললে ইনকাম হবে তো ব্যাংকে না দেখো তো ব্যাংকে দিতে হবে। সেই জন্য রাজস্ব খাত বুঝতে হবে কত সরকার কত আয় করছে, এটা কিন্তু আমাদের মাইনাস মাইনাস ঋণ গ্রহণ বাদে। ঠিক আছে, ঋণ গ্রহণ এটা ঋণ গ্রহণ সেটা ঠিক আছে, এই হচ্ছে রাজস্ব খাতের মূল সূত্র। এটা কোন মনে রাখবে সকলে। এবারে এই জিনিস ফিসকাল কি আছে আমাদের বললাম, এটা হচ্ছে লক্ষ্য মাত্রা 2026 সালে সরকার রাজস্ব খাতে ভারতের জিডিপি 4.3%, যেটা কি পুরো তুলনা 2026 লক্ষ্য মাত্রা 4%। ফিসকাল ডেফিসিট কমেছে, সরকার খাতে 0.1% কম, ঠিক আছে, 0.1% বেশি ইনকাম করছে সরকার। দীর্ঘমেয়াদী লক্ষ্য সরকারের পরিকল্পনা 27 এই খাতে 4% নিচে কমে না, মানে 20% করে দিতে পরে যখন পুরো ফিসকাল ডেফিসিট লাগবে মানে আমাদের রাজস্ব খাতে লাগবে। চলো এবারে আমরা এই প্রশ্নটা এটা মানে বলে ভিডিও বুঝে ভিডিও এই জায়গা থেকে প্রশ্ন আসে না, এরকম রেল হলো কিংবা রেল জায়গা থেকে এসেছি রাজস্ব এটা দেখো বললাম, এটা 2026 সালে কোন সেক্টরে কোন খাতে কত বড় আছে, এটা 80 তো এই জায়গা থেকে আমি পিন পয়েন্ট বলতে এটা ডিসপ্লে চালু করতে ওকে বলতে। তো এখানে আমি ভিডিও চালিয়ে দিয়েছি, একটা ফলো করি তো তারপর দেখো যেটা পাচ্ছি প্রথমে পাচ্ছি প্রধান খাত। ঠিক আছে, প্রধান খাত ডিফেন্স কত টাকা বরাদ্দ করা আছে এই পয়েন্টের জায়গা মানে তুমি মানে এই কথা বলছো ডিফেন্স না 5 লক্ষ টাকা বরাদ্দ করে ডিফেন্স 5 লক্ষ টাকা ট্যাক্স বুঝলাম না, ট্যাক্স মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বললাম সেটা করতে যেটা কি সব ক্যাপিটাল এক্সপেন্ডিচার সব আছে, ট্যাক্স হচ্ছে আমার 12 লক্ষ টাকা আগে বললাম 12 লক্ষ টাকা, রেল পথে হচ্ছে 2 লক্ষ টাকা, রেল পথে এই জায়গা বললাম বাজেট কিন্তু রেল এক্সপেন্ডিচার 2.6 লক্ষ টাকা। তারপর হচ্ছে কৃষি সময় সেক্ষেত্রে 16 লক্ষ টাকা এই সাথে 1 লক্ষ টাকা, এই জায়গায় কিন্তু কোকো বিআই কিনা এই সবাই ঠিক আছে, রেল কিন্তু রেল ডিফেন্স তো অবশ্যই ঠিক আছে, রেল ডিফেন্স। এই জায়গা হচ্ছে কোন ক্ষেত্রে তোমার কোন জায়গায় কোন জায়গায় তোমার ইয়ে করা হচ্ছে মানে তোমার ট্যাক্স করা হচ্ছে, অনেক জায়গায় অনেক জায়গায় সেটা দিচ্ছি ট্যাক্স করা হচ্ছে। বিমানের এবিআই ঠিক আছে, বিমানের লাইন আছে যেমন 10 সেক্ষেত্রে 75% 78% বাকি 100% করা প্রস্তাব করা হচ্ছে 100%। আচ্ছা এবারে এটা কথা মনে রাখবে স্বাস্থ্য সরকারি বিমানের উপরে কাস্টম ডিউটি করা হচ্ছে এবং বেশিরভাগ তোমার ক্যান্সার এগুলো 13 ক্যান্সার আছে, এটা এটা
বন্দে ভারত স্ট্যান্ডার্ড নতুন করিডোর নির্মাণে যোগ দেওয়া হয়েছে পরে এই সকল কিছু বলেছি। আর এটা কিন্তু লেটেস্ট ইভিতে এবং কোনো নতুন ব্যাঙ্গালোর বিশেষ পরে ছাড়া বিশেষ সুবিধা আছে দাম কম। কারণ এই জায়গাটা হলো যে কোন খাতে কথা হয়েছে এটা শেষ, এটা শেষ পোর্শন। এই জায়গাটা হলো কোন খাতে কথা বলতে হবে ভিভি আইটা দেখো এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন যে কোন প্রকল্প কোথায় এই নিয়ে তুমি কি বলো বা এসএসসি বলো কোন প্রকল্প কোথায় কথা বলতে হবে এই যে বুঝা যেখান থেকে নতুন প্রকল্প উদ্ভাবন এক্সটেন্ড করা হচ্ছে এই সমস্ত বিষয় এই জায়গায় এই জায়গা মন দিয়ে একদম স্ক্রিপ্ট প্রশ্ন এই জায়গায় যদি পড়া ভালো লাগে যেটা মত ভালো লাগে অবশ্যই কিন্তু এই চ্যানেল এবং প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল নতুন তোমার আমাদের সাথে কিন্তু প্লিজ আমি তোমাদেরকে নাই বলবো একদম ফ্রি পড়া যায় পিওর জেনুইন পড়া যায় ঠিক আছে। দেখো তুমি আসো আমাদের নতুন প্রকল্প কথা শুনি নাও। প্রথম আছে ভারত বিস্তার এই বাংলাতে ইংলিশ টার্ম শুনুন ভারত বিস্তার এর প্রকল্পটি এই উদ্দেশ্য হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা ঠিক আছে। তো কি নাম হলো তাহলে সরকারি প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ভারত বিস্তার ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে রিয়াল আর্ট করিডোর এটা খুবই ইম্পর্টেন্ট এটা রিয়াল আর্ট করিডোর মানে রিয়াল আর্ট মিডিয়া মানে কি এই যে তোমার ইভি গাড়ি মানে তোমার স্টুডিও বা গাড়ি লাগা সব ইভি দিয়ে যেসব আছে এটা একটা সেমি কন্ডাক্টর বলে গাড়ি নাম জ্ঞান এইসব করে ঠিক আছে। সেমি কন্ডাক্টর যেগুলো সেগুলো কাঁচা এই কাঁচা মানে পরিবহন জন্য পরিবহন বানানো হচ্ছে রাস্তা তৈরি করতে স্পিড এই কাঁচামালগুলো পরিবহন করতে ভারত জন্য কাঁচামাল পাবে সরি পাবে এই যে ইভি যে কাঁচা ইভি যে মানে যে রিয়াল মিডিয়া যেগুলো সবচেয়ে পাওয়া চিনি এটা চালাবে চিনি ইভি যে ব্যাটারি চালাবে 90% পাবে কখন বলতে রিয়াল মিডিয়া বিশেষ করে পাওয়া চিনি এটা চিনি ইভি সবচেয়ে বেশি কিন্তু দাঁড়িয়ে চিনি আচ্ছা দেখো এর উদ্দেশ্য কি গুরুত্বপূর্ণ কম সংখ্যক প্রক্রিয়া এবং উৎপাদন বৃদ্ধি লক্ষ্য হচ্ছে মোবাইল ল্যাপটপ ইভি ব্যাটারি তৈরি ভারত সংগ্রহ করা আমাদের ইভি বিষয়টা রিভিউ আছে তো সেটা আর কি বন্ধ করা হচ্ছে রিয়াল করিডোরের উদ্দেশ্য। আচ্ছা এরপর মহাত্মা গান্ধী গ্রামীণ সড়ক উদ্যোগ এনজিজিএসইউ মহাত্মা গান্ধী গ্রামীণ সড়ক উদ্যোগ নতুন নতুন করা হচ্ছে এটা উদ্দেশ্য গ্রামীণ করিডোর এবং ক্ষুদ্র উদ্যোগের ডিজিটাল বাজারের সাথে সরাসরি সংযুক্ত করা ডিজিটাল বাজারের অনলাইন সংযুক্ত করা ঠিক আছে। সুতরাং এই মাধ্যমে গ্রাম বাংলার হস্তশিল্প খাদি পণ্য বিষয়ে ব্যবস্থা করা হয় এবং মহাত্মা গান্ধী গ্রামীণ সড়ক উদ্যোগ জিনিস এর নতুন প্রকল্প যেটা হচ্ছে গ্রামীণ হস্তশিল্প গ্রামীণ ক্ষুদ্র চাষী ক্ষুদ্র উদ্যোগ আছে তাদেরকে আসলে মানে ভালো আছে তার আছে এই সমগ্র পয়েন্ট জিরো এর উদ্দেশ্য হচ্ছে বস্ত্রশিল্প টেক্সটাইল খাতে লক্ষ্য লক্ষ্য হচ্ছে বাংলাদেশের টেক্সটাইল দিয়ে ভারত জাতীয় বিশ্ববাজারে পোশাক তৈরি করতে সাহায্য করতে হবে আন্দোলন পরিকল্পনা শ্রমিকদের দখল যেখানে বাংলাদেশের টেক্সটাইল একটা খুব বড় অংশ ইউরোপে বাংলাদেশের টেক্সটাইল এক্সপোর্ট করা হয় সেই এক্সপোর্ট এর বিষয়টা সেটা বাংলাদেশের বিদ্যমান বাংলাদেশের টেক্সটাইল নিয়ে ঠিক আছে। তো এক্সপোর্টটা যাতে ইন্ডিয়াতে ঘুরে যায় সেই কারণে এই সমগ্র পয়েন্ট জিরো এই প্রকল্প আনা হয়েছে। এরপর যে জ্ঞান ভারত মিশন আমি পাল্টে কাছে বলেছি এটা আমি বললাম এই বিষয়ে ভারতের প্রাচীন জীবন মানবীয় ঐতিহাসিক নথিপত্র ডিজিটাল পদ্ধতি সংরক্ষণ এবং প্রতিবিজ্ঞান আর ডিজিটাল করা এই সময় সংরক্ষণ করে আমরা কাগজ বা পাতা বসাতে ডিজিটাল এক্সপোর্ট করা ডিজিটাল লাইভ হবে এক কোটি বেশি মানবীয় সংরক্ষণ ব্যবস্থা আমাদের সংস্কৃতি সংস্কৃতি করা বিভিন্ন অনলাইনে সেটা করে বিয়ে করা তাহলে সেটা কোনো নষ্ট হবে তো সেটা জ্ঞান ভারত মিশন এই মনে রাখা। আর এরপর আছে ন্যাশনাল ফাইবার স্কিম ইম্পর্টেন্ট স্কিম আছে সাথে ন্যাশনাল ফাইবার স্কিম হচ্ছে উদ্দেশ্য রেশম পশম এবং পাখির উৎপাদনে ভারতের বৈশ্বিক কেন্দ্রে পরিণত করা পশ্চিম পাখির জন্য উৎপাদন অর্থাৎ এই ন্যাশনাল ফাইবার স্কিমের মাধ্যমে আমাদের যে সমস্ত দেশীয় যে সমস্ত মানে জিনিস আছে পাট পশম রেশম এই সমস্ত জিনিসপত্র তৈরি যে সমস্ত দ্রব্যগুলো আছে সেগুলো মানে বিদেশে এক্সপোর্ট করা এই ক্ষেত্রে আমাদের নতুন প্রকল্প নিয়ে ন্যাশনাল ফাইবার স্কিম। এবার লাস্ট প্রকল্প আছে পিএম কিষাণ সেবা কেন্দ্র পিএম কিষাণ সেবা কেন্দ্র কি আপগ্রেড পিএম কিষাণ সেবা কেন্দ্র আপগ্রেড করা হচ্ছে উদ্দেশ্য বর্তমান কিষাণ কেন্দ্রকে ওখানে ওয়ান স্টপ শপে পরিণত করা যেখানে কি উন্নত বীজ উন্নত সার উন্নত যন্ত্রপাতি এক জায়গায় কোনো কিষাণ মানি পাওয়া যায় ঠিক আছে সেটা ওয়ান স্টপ সেশন পরিণত করা সার নিতে ওই সামনে বীজ ওই সামনে এবং এক কিষাণ মানি সব কিছু এটা কি পিএম কিষাণ সেবা কেন্দ্রের অত্যাধিক আপগ্রেড আশা আনা হবে করা হচ্ছে ওয়ান স্টপ শপে পরিণত করা ঠিক আছে। এইগুলো হচ্ছে বাজারে গুরুত্বপূর্ণ এবং যে দিকগুলো একশো কমপ্লিট করতে আমরা উল্টো করলাম আমরা যেগুলো প্রশ্ন সেগুলো এগুলো হচ্ছে বাজারে দিক আমি আমাদের চেষ্টা করছি তোমাদের দরকার সম্ভব পরিবার আর শেষ একটু জিনিস বাকি আছে সেগুলো না বলে একটু দেখো সেটা হচ্ছে এখন বলছি অন্য গুরুত্বপূর্ণ ঘোষণা মধ্যে রেলওয়ে করিডোর করা হয় যে নামগুলো সরকার করতে হবে হাই স্পিড রেল যেটা মানুষের শীঘ্রই ভারত সরকার দ্রুত গতিতে পরিষেবা করা এবং স্বাস্থ্য ক্ষেত্রে তিনি মতো অনলাইনে ইজিলি আইডিয়া করা এটা এই ম্যাচগুলো আইডিয়া আছে স্বাস্থ্য তো ডাজন্ট ম্যাটার তো ভাবে এটাই আমার মতো করে আমার মতো আমি তার পরিবার সাথে আশা করি মধ্যে কোনো কম দিবে আর যদি তোমরা ক্লাস দিতে পারো তাহলে অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর কোন বিষয়ে পড়াশোনা করতে চাও জানিও আপনি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক যদি ভালো লাগে অবশ্যই করো আগে দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটা ভিডিও অবশ্যই লিংক চ্যানেলে যুক্ত হয়ে ডিসক্রিপশনে লিংক আছে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও ততক্ষণ কি সাইড পেয়ে থ্যাংক ইউ।